রেকর্ডিং সমস্যা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যাব হচ্ছে এবিসি অফ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনকে আমরা যদি মোটামুটি ভাবে ভাগ করি, তাহলে প্রাইস অ্যাকশনকে আমরা মোটামুটি ৩ ভাগে ভাগ করতে পারি। ১ নাম্বার ভাগ হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে ট্রেন্ড লাইন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। পাশাপাশি হচ্ছে ফিবোনাচি। ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি এক্সটেনশন, গানফ্যান থিওরি, পিভট টেবিল এগুলো হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্টে যদি আমি আসি সেখানে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন থাকবে। চার্ট প্যাটার্নের মধ্যে বেশ কিছু কমন কিছু চার্ট প্যাটার্ন আছে। এগুলো ধরে একটা অপশন হইতে পারে যে হ্যাঁ, এই আ যে চার্ট প্যাটার্ন গুলো আছে এগুলো। এর বাইরে যদি আমরা যাই ইলোটো, ডারভাস বক্স সবই হচ্ছে প্রাইস অ্যাকশন এর একেকটা পার্ট। সো বেসিক যদি প্রাইস অ্যাকশন এ আপনি যত ডিপেই ঢুকেন না কেন, আপনি যদি আমার কাছে মনে হয় যে আপনার যদি বেসিক অর্থাৎ একটা ট্রেন্ড কখন শুরু হচ্ছে, কখন শেষ হয়ে যাচ্ছে এবং ট্রেন্ডের রিভার্সাল কখন হচ্ছে। যেমন ধরেন আমরা যদি এই যে এখন যে শেয়ার গুলা উঠতির দিকে আছে, এই সিভিও পিআরএল বা সিভিও পার্ল যেটা সিভিও পার্লে যদি ধরেন যে এইখানে কতটুক কারেকশন হইছে না হইছে এটা যেমন ইম্পোর্টেন্ট তার থেকেও স্লাইটলি ইম্পোর্টেন্ট হচ্ছে আমার এই অংশটা। এই অংশটা। বাট এই অংশটা আমরা যখন ওই যে বড় কোনো প্রাইস অ্যাকশন দেখে সেখান থেকে যদি আমরা দেখা শুরু করি, তাহলে আমাদের মনে হবে যে হ্যাঁ, এই কারেকশনটা মনে হয় এখনো শেষ হয় নাই। তাহলে এই ছোট পোর্শনের যে প্রফিট গুলো এগুলো টেক করতে আমাদের প্রবলেম হয়। অনেকের যেরকম আছে যে অনেক কম দামে কোনো একটা শেয়ার কিনে নিয়ে অনেক দিন দীর্ঘ সময় বসে থাকে। যাদেরকে আমরা ইনভেস্টর বলি। কিন্তু আমাদের এখানে ইনভেস্টরদের কনসেপ্ট হচ্ছে যে তারা একদম রাইডিং মার্কেটে আসতে চা আ আসে এবং সেখান থেকে হচ্ছে তারা প্রফিট গেইন করতে চায়। সো এক্ষেত্রে আ দেখা যায় যে এই বেসিক যে ট্রেন্ড লাইন এগুলো আমাদের ওই ক্ষেত্রগুলোতে যদি আমরা একটা রাইডিং শেয়ারে উঠে সেখান থেকে রাইড করে উপরের দিকে চলে আসতে চাই, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। সো আমি একটু আ ১ মিনিট আমার আমি এইটা একটু সমস্যা হচ্ছে ১ মিনিট।
আচ্ছা, রেকর্ডিং তো আছে তাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা যদি প্রথমে প্রাইস অ্যাকশন বুঝতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে আমাদের মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বুঝতে হবে। আমরা কম বেশি যারা এখানে আছে তারা কম বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসের আমাদের অলরেডি হাতে খড়ি হয়ে গেছে। তার মানে মার্কেটের অ্যাকুমুলেশন শব্দটা, যে অ্যাকুমুলেশন ফেজ আছে, একটা পাবলিক পার্টিসিপেশন ফেজ আছে, একটা ডিস্ট্রিবিউশন ফেজ আছে এবং একটি প্যানিক ফেজ আছে, এই সম্পর্কে আমাদের মোটামুটি ভাবে আইডিয়া আছে। এখন একটা স্টক যখন পাবলিক পার্টিসিপেশন ফেজে থাকে তখন কিন্তু সে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ থাকে, যখন থেকে মূলত রাইডটা আমরা সবাই শুরু করতে চাই। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে মানুষ চায় হচ্ছে ওই যে যেটা যখন হচ্ছে রাইডিং করা শুরু করছে তখন যে এন্ট্রিটা নেওয়া। বাট এর আগে যে অ্যাকুমুলেশন ফেজটা যখন ছিল, একটা দীর্ঘ লম্বা সময় বা একটা প্রসেসের ভিতরে 6 মাস 7 মাস 8 মাস ধরে একটা অ্যাকুমুলেশন প্রসেস চলে, সেই প্রসেসটাতে যদি আমরা ছোটখাটো ভাবে একটু মুভমেন্টের ভেতরে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার আছে। কখন সেটা ব্রেকআউট করতেছে, সেই রেজিস্ট্যান্স পয়েন্টটা যখন ব্রেকআউট করবে তখন যাতে আমরা রাইডিং করতে পারি, সেজন্য আমাদেরকে অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ এবং ডিস্ট্রিবিউশন ফেজ। ডিস্ট্রিবিউশন ফেজটা কেন ইম্পর্টেন্ট, আমরা হয়তো কিছুদিন আগে অনেকগুলো শেয়ার অনেক দামে দামে কিনছি, অনেক দামে কিনছি, বা একটা সময় মনে হয়েছে যে এইটাই ডিস্ট্রিবিউশন ফেজের শেষ, যে এই শেয়ারটা হয়তো 30 টাকার নিচে আর নামবে না বা 31 টাকার নিচে আর নামবে না। বাট দেখা গেছে সময়ের সাথে সাথে ওই শেয়ারটা এখন 17 টাকা 18 টাকা বা বা 9 টাকা 8 টাকা পর্যন্ত চলে আসছে। ওই একই শেয়ার যখন আবার রিডিস্ট্রিবিউশন হয়েছে তখন কিন্তু আমরা ওটাকে অ্যাকুমুলেশন ভেবে নিছি। এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটছে, এই রিসেন্ট সময়গুলোতে আমাদের সাথে ঘটছে। কিন্তু যখন এইটা সেই সাপোর্ট লেভেল, আমাদের কল্পনার যে সাপোর্ট লেভেলটা ছিল যে হ্যাঁ এটা 30 টাকার নিচে আর নামবে না, এইটা যখন ভেঙে গেছে তখন কিন্তু আমরা নিজেদেরকে ওইভাবে আসলে রেডি করতে পারি না, কারণ অনেক কিছু এখানে ইনভেস্ট হয়ে গেছে, হয়তো অনেক বড় অ্যামাউন্টে সেখানে ইনভেস্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা বের হইতে পারি নাই। যে হ্যাঁ এটা যখন ভেঙে নিচে পড়তেছে তখন মাথায় আমার ওই চিন্তাটাই ছিল না যে হ্যাঁ এইটাতে সাপোজ ধরেন আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, এটা হয়তো নামতে নামতে 30 টাকার সাপোর্টটা ভেঙে আরো নিচে নেমে গেল, আমি ভাবতেছি যে এটার কত নিচেই নামবে, এটা হয়তো আর বেশি নিচে নামবে না। বাট নামতে নামতে সেটা 8 টাকা 9 টাকা পর্যন্ত আসছে। এখন যখন আমি এভারেজের কথা চিন্তা করি তখন কিন্তু মাথায় আসে যে আমার তখন ওই সময়টাতে 30 টাকার ঘরে ছেড়ে দিলেই ভালো হইতো, হয়তো শেয়ার প্রতি 2-4 টাকা লস হইতো, কিন্তু এখন এটা এভারেজ করতে যাওয়ার মতো সাহস নাই। কারণ কি, ওই যে 8 টাকা লেভেলে বা 9 টাকা লেভেলে বা 10 টাকা লেভেলে যখন আমি এভারেজ করতে যাব, তখন আগেই কিন্তু আমার ম্যাক্সিমাম শেয়ারটা কেনা হয়ে গেছে, ম্যাক্সিমাম পোর্শন আমি কিনে ফেলছি। এখন সেটাকে এভারেজ করালে আমি কত নামাইতে পারবো? ধরেন আপনার 30 টাকা বা 32 টাকা লেভেলে যখন একটা শেয়ার আপনি কিনছেন, কেনার পরে সেটা যখন 10 টাকায় নামছে, এখন যদি সেটাকে আবার 1 লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেটা 20 টাকাতেই নামবে, এর নিচে তো নামার সুযোগ নেই। আপনি 1 লাখ টাকা শেয়ার কিনছিলেন 30 টাকায়, আপনি আরো 1 লাখ টাকা শেয়ার কিনলেন, তাতে হয়তো এটা 20 টাকা 17 টাকা 18 টাকা এই লেভেলেই নামলো, বাজার এরকম গেছিল। কিন্তু দেখা গেল যে এই শেয়ারটার মুভমেন্ট এখন 8 টাকা থেকে 12 টাকা 13 টাকা আবার নিচের দিকে নামতেছে, 8 টাকা থেকে 12-13 টাকা আবার নিচের দিকে নামতেছে। তার মানে আপনি এখন যে নতুন শেয়ারটা কিনতেছেন সেটা এভারেজ করে বিক্রি করলেও আপনার বারবার লসই দেখাচ্ছে। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যদি ট্রেডিং এর নিয়ত থাকে তাহলে হচ্ছে আপনার মাইন্ডসেট করা লাগবে যে আপনার যদি স্টপ লস লেভেল ভেঙে যায়, আপনার যদি সাপোর্ট লেভেল ভেঙে যায়, তাহলে আপনাকে সেল দেওয়া লাগবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার ট্রেন্ডই থাকে যে না আমি ফান্ডামেন্টাল শেয়ার কিনছি, বাংলাদেশের মার্কেটে 6 বছর 7 বছরের মধ্যে একবার ট্রেন্ড ঠিক হয়ে যাবে, সেই ট্রেন্ডে এটা আমি পুষায় নিব, তাহলে একটা শেয়ারকে ওই 6-7 বছর হোল্ড করার মতো ধৈর্য থাকতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে আমাদের কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে কোভিড এর পরের যে ট্রেন্ড আমরা পাইছিলাম সেই ট্রেন্ড কিন্তু আমরা এখনো পাই নাই। এই ট্রেন্ডটা আবার কত সময় পর, 6 বছর 7 বছর, অলরেডি আমরা কিন্তু 3-4 বছর পার করে ফেলছি। 3 বছর 4 বছর পার করে ফেলার পরও যখন এই ট্রেন্ড আবার আসে নাই, তো সামনে কতদিন পর্যন্ত এই ট্রেন্ডটা আসবে সেই পর্যন্ত হোল্ড করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। সেক্ষেত্রে যেটা সব থেকে ভালো হবে যে নতুন করে যে শেয়ারটা আমি অলরেডি কিনে রাখছি এবং হাই প্রাইস যে আমি কিনে রাখছি, সেই শেয়ারে আর নতুন করে এই মুহূর্তে বিনিয়োগ না করা। বিনিয়োগ না করে ওই টাকাটা দিয়ে এখন যে শেয়ারটা সাপোর্ট লেভেলে আছে, যে শেয়ারটা অনেকটা নিচে নেমে গেছে,
এখন থেকে ছোট ছোট পিক দিচ্ছে, সেই শেয়ারে ট্রেডিং করা বা সেই শেয়ারে মুভমেন্টে থাকা, উপরে যেটা হয়েছে হয়েছে, যেটা 50 টাকায় কিনছি তো কিনছি, সেটা যখন মার্কেট যখন আবার টোটাল মার্কেট যখন রিকভার হওয়া শুরু করবে, তখন যে ওই শেয়ারটাতে এভারেজ করলে তাহলে ওই টাকাটা আমার রিটার্ন হয়ে চলে আসবে। কিন্তু এখন যদি আমি সেখানে ইনভেস্ট করি তাহলে সেটা আসবে না। তাহলে এই যে আসবে না, এইটাকে বোঝার পরেই কিন্তু আমার মেইন জার্নিটা শুরু হলো। তার মানে আমি আগে মাইন্ডসেট করে নিয়েছি যে এই মুহূর্তে মার্কেটের অবস্থান অনুযায়ী, আমার টাকা পয়সার অবস্থান অনুযায়ী আমার এখন এইভাবে চিন্তা করা উচিত, আমার যত টাকাই থাকুক না কেন। ঠিক আছে, কোটি কোটি টাকা থাকলেও আমার মনে হয় যে পুরাতন যে শেয়ারে আমার অলরেডি অনেক দামে কেনা হয়ে গেছে, সেটার দিকে না যায়, যে শেয়ারটা এখন সাপোর্ট লেভেল আছে, কিছুটা মুভমেন্টের ভেতর আছে, সেই ধরনের শেয়ারে আসা। এক। দুই নাম্বার হচ্ছে জেড ক্যাটাগরির শেয়ার গুলোকে আমরা এই মুহূর্তে মুভমেন্টে দেখতে পাচ্ছি। তো অনেকে অনেক হাইপ নিয়ে জেড ক্যাটাগরির শেয়ারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যে এই কিন্তু এই শেয়ারটা আসলে, এই ট্রেন্ডটা আসলে কতদিন পর্যন্ত হইলো টিকবে, কারণ অলরেডি 4-5 দিন হয়ে গেছে এই শেয়ার গুলো মুভমেন্টে দিছে, অনেক বড় বড় ক্যান্ডেল হয়ে গেছে। যেমন আমরা কেপিএল কে দেখতেছিলাম যে অনেক দিন, কয়দিন 14টা বার আমরা দেখলাম, 14টা বার দেওয়ার পরে সে আবার কালকে রেড ক্যান্ডেল দেওয়া শুরু করছে। বাট এই মুহূর্তে গুলোতে যারা রিস্ক নিয়েছে তারা এখন এই রেড ক্যান্ডেলের ভেতরে সেল দিয়ে মাইন্ডসেট করে বের হয়ে আসতে পারবে কিনা, এটাও কিন্তু এখন মানে চিন্তার বিষয়। আবার যারা আটকে যাবে তারাও আবার এখান থেকে কবে এখান থেকে বের হতে পারবে সেটারও কিন্তু কোনো সিউরিটি নাই। সো আমি বলবো যে আমাদের উচিত যে আমরা যাতে এই ধরনের, এই যে যেগুলো হচ্ছে জেড ক্যাটাগরির শেয়ার আছে, সেখানে যাতে করে আমরা না থাকি। তাহলে মোটামুটি ভাবে মার্কেট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল, মার্কেট ট্রেডিং সিস্টেম সম্পর্কে, বা এই মুহূর্তে আবেগে গা না ভাসানোটাই আমাদের জন্য সব থেকে উত্তম হবে। এখন আমরা যাব হচ্ছে অ্যাকুমুলেশন পিরিয়ড, যেটা সেই অ্যাকুমুলেশন পিরিয়ডে যে চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনটা কোন ধরনের হয়। কারণ আমরা যেটা যারা অ্যাকুমুলেশন পিরিয়ড আমরা ধরতেছি যে এই ব্যাকহ্যান্ড অনেক ইয়ে, জি সরি 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 ভাই। আচ্ছা, আমরা যখন ভাবতেছি যে এটাই হয়তো অ্যাকুমুলেশন জোন, কিন্তু দেখা যাচ্ছে যে সে তারপরও শেয়ারটা অনেকটা নিচে নেমে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপার ভাবে স্ট্রং ভাবে হচ্ছে বেসিক যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটার উপরে কনসেপ্টটা আরো ক্লিয়ার করতে হবে, যে আমি যে ট্রেন্ড লাইন ড্র করতেছি, আমি যে সাপোর্ট লাইনটা ড্র করতেছি, সেটা অ্যাকচুয়ালি সাপোর্ট কিনা। ঠিক আছে, একটা শেয়ারকে এইখানে একবার হিট করছে, পরবর্তীতে এখানে একবার হিট করছে, আমি ধরে নিচ্ছি এটাই মনে হয় সাপোর্ট, এটাই মনে হয় সাপোর্ট, কিন্তু দেখা গেল যে না, এই সাপোর্টটা টেম্পোরারি সাপোর্ট, মানে সাপোর্টের ভিতরেও দুইটা কোয়ালিটি, একটা স্ট্রং সাপোর্ট, আমরা যেটাকে বলি যে মিনিমাম 3বার 4বার 5বার হিট করলে সেই শেয়ারটাকে আমরা স্ট্রং সাপোর্ট ধরি। কিন্তু রিসেন্ট সময় দেখা গেছে যে আমরা একটা শেয়ারকে বা একটা পোর্শনকে আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরতেছি, যেমন হচ্ছে এই যেটা এইখানে যদি আমরা দেখি যে এই টোটাল সেক্টরের ভিতরে সে আমরা এটাকে একবারই ধরবো, যে এখানে একবার বা দুইবারই হিট করছে, তৃতীয়বার হিট করছে, পরের বার কিন্তু সেখানে রেড ক্যান্ডেল চলে আসছে, এবং যখন এইটাকে রেড ক্যান্ডেল চলে আসতেছে তখন যদি আমি এটাকে সেল না দেই, তাহলে এটা পরবর্তীতে যখন এটার কাছাকাছি পর্যায়ে রিটেস্ট করতেছে, যেমন হচ্ছে এই যে এইটাকে আমরা রিটেস্ট ধরতে পারি, যে পরবর্তীতে যখন রিটেস্ট করতেছে তখন সেখান থেকে যতটুকু সম্ভব সেল দেওয়া। বাট আমরা যদি এখানেও সেল না দিই, তাহলে আমরা দেখেন এইখানে চলে আসতেছে, এবং এখান থেকে এই পর্যন্ত পরবর্তী গন্তব্য কিন্তু এর আশেপাশে, কারণ এইখানে একটা রিটেস্ট জোন তৈরি হয়ে গেছে। এই রিটেস্ট জোন যেটা তৈরি হয়েছে সেখানেই কিন্তু আমাদের এখান থেকে শেয়ারটা সেল দিয়ে বের হইতে হবে। তাহলে আমাদের ফার্স্টেই দরকার হচ্ছে যে আমরা প্রথমে আগে ট্রেন্ড লাইনটা আমাদের ড্র করাটা শিখতে হবে। এই টোটালটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অনেক কিছু এখান থেকে পড়ে নিতে পারবেন, সমস্যা নাই। যেমন ধরেন ট্রেন্ড লাইন, এখন আমরা যখন একটা ট্রেন্ড লাইন ড্র করব
তখন মাথায় রাখতে হবে যে সেখানে কয়বার ট্রেন লাইনটা হিট করলে একটা ট্রেন লাইন তৈরি হয়। কারণ এই যে এখান থেকে ধরে ধরেন এখান থেকে ধরে এই যেখানে ধরেন একটা ট্রেন লাইন আমি ড্র করলাম, ঠিক আছে। আবার এমনও হতে পারে কেউ কেউ আবার হচ্ছে ট্রেন লাইনটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এই যে ট্রেন লাইনটা আমি ড্র করছি, এই ট্রেন লাইনের হিসাবে এইটা কিন্তু এখনো কোনো ট্রেন্ডে আসে নাই, কারণ সে তার আগে রেজিস্ট্যান্স লেভেলের যে ট্রেন্ডটা ছিল সেটাকে সে ভাঙতে পারে নাই। কারণ কি, এইখান থেকে আমি ট্রেন লাইনটা ধরছি, তার মানে এটা একটা ট্রেন্ড, এটা একটা ট্রেন্ড। সো এই ট্রেন্ডটাকে তখনই আমি ট্রেন্ড লাইন হিসাবে কার্যকর হিসাবে ধরবো যদি এটা কোনো একটা নির্দিষ্ট লাইনের ভিতরে কোনো একটা চলমান ট্রেন্ডে মিনিমাম দুইবার হিট করে। মিনিমাম যদি দুইবার হিট না করে তাকে কিন্তু কখনোই ট্রেন্ড লাইন বলা যাবে না। অনেকেই তাহলে এই যে এটা একটা ট্রেন লাইন ছিল, এখানে একবার হিট করছে, এখানে একবার হিট করছে, এখানে একবার হিট করছে, এখানে একবার হিট করছে, তাহলে এইটা একটা ট্রেন লাইন ছিল। এই ট্রেন লাইনটাকে এখান থেকে ভেঙে বের হয়েছে, ভেঙে বের হওয়ার পরে আবার আবার এই যে এখানে 1 2 3 তিনটা হিট করার পরে আবার নিচে নামছে। এখন এইখানে দেখেন সিমিলার কেস 1 2 3, কিন্তু এই যে ট্রেন লাইনটা ছিল এখান থেকে কত পার্সেন্ট রিট্রেস করছে আমরা সবাই কম বেশি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টানতে পারে। কারণ আমি দেখলাম যে এখানে একদম জিরো লেভেলের কেউ নাই, জাস্ট এখানে আপনারা জাস্ট একটু ঝালাই নেওয়ার জন্য আসছেন, যে একদম জিরো লেভেলের কেউই নাই। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা টানতে পারি। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট যখন আমরা টানতেছি তখন দেখতেছি যে এইটা অ্যারাউন্ড 50%, 50%-এর নিচে। তার মানে এখানে যদি আমি আরেকটা লেভেল ড্র করি 50%-এর নিচে, এই যে কত 38%, এই যে 38% লেভেল, এই 38% লেভেল পর্যন্ত এসে পুল ব্যাক করছে। তার মানে এই যে পুল ব্যাকটা এটা কিন্তু কারেক্টিভ পুল ব্যাক, কারণ আমরা পজিটিভ পুল ব্যাকটাকে কখনোই বলি যদি সেটা 61% কে ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারে, 61% কে ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারে, তখনই আমরা ধরে নিই যে না এটা মোটামুটি ভাবে একটা পজিটিভ পুল ব্যাক। কিন্তু যদি সেটা আমাদের 61% বা 50%-এর নিচে যদি পুলব্যাকটা হয় তাহলে সেটা কিন্তু কারেক্টিভ পুলব্যাকের ভেতরেই এটা এসে পড়বে। ঠিক একই রকম ভাবে এইটা কারেকশন হওয়ার পরে যখন আমি দেখলাম যে এইটার পুলব্যাক কত পার্সেন্ট, এইটারও দেখেন 38%, মানে এইখান থেকে ধরে এই কারেকশনের পরে পুলব্যাক হচ্ছে 38%। তাহলে এখন এই যে ক্যান্ডেলটা গেছে এই ক্যান্ডেলটার তাহলে পরপর দুইটা যদি যেহেতু 38%, তাহলে এর পরের পুলব্যাকটা হওয়ার সম্ভাবনাও কিন্তু নেয়ার অ্যাবাউট 38%, যেটা একটা ক্যান্ডেলেই হয়ে গেছে, একটা ক্যান্ডেলে হয়ে গেছে। এখন তাহলে আগামী দিন যদি লাক খুব ভালো থাকে তাহলে এটা 61% পর্যন্ত আসতে পারে। আবার আরো 2টা দিন উপরে রাইড করলে যদি এটা 61% পর্যন্ত চলে আসে তাহলে এইটার যে রেজিস্ট্যান্স লেভেল আর এইটার পুলব্যাক লেভেল প্রায় সমান হয়ে যাবে। এই যে সমান হয়ে যাওয়ার পরে যদি এটা এই জায়গাতে অর্থাৎ 61%-এর উপরে বা 100% উপরে যদি স্টেবল থাকতে পারে তাহলে সে এই দিকে ব্রেকআউট করে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে। তার মানে হিস্ট্রি অলওয়েজ একই রেশিওতে রিভার্স করতেছে, একই রেশিওতে রিভার্স সে করতেছে। তো এই যে রিভার্স করতেছে আমরা দেখলাম, তো সেক্ষেত্রে মার্কেটে আমরা 3 ধরনের ট্রেন্ড দেখতে পাই। কিন্তু এই 3 ধরনের ট্রেন্ডের ভেতরেও দেখেন সাইডওয়েজ ট্রেন্ডটাকে যদি আপনি খুব ক্লোজলি দেখেন, সাইডওয়েজ ট্রেন্ডটাকে যদি আপনি খুব ক্লোজলি দেখেন তাহলে দেখবেন সাইডওয়েজ ট্রেন্ডের ঠিক শেষের দিকে
সাইডওয়েজ ট্রেন্ডের ঠিক শেষের দিকে আপনি এটাকে অনুমান করতে পারবেন যে এটা আসলে কোন দিকে মুভ করবে। যেমন আমরা যদি বেশ কিছু সাইডওয়েজ ট্রেন্ড যদি এখান থেকে খুঁজে বের করতে চাই, ধরেন এই যে এই পোর্শনটাকেই আমি আপাতত ভাবে সাইডওয়েজ ট্রেন্ড ধরলাম। এই সাইডওয়েজ ট্রেন্ডে এই যে উপরের দিকের যে পয়েন্ট আর নিচের দিকের পয়েন্ট গুলোকে যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবেন যে নিচের দিকের সাপোর্ট লেভেল গুলো একটা নির্দিষ্ট পয়েন্ট গুলোতে হিট করতেছে। এটা একটা সাপোর্ট লেভেল, এইটা একটা সাপোর্ট লেভেল, তার পাশে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এখানে একটা সাপোর্ট লেভেল, তো এখানে তিনটা সাপোর্ট লেভেল আছে। তো তিনটা সাপোর্ট লেভেল থাকলেও কিন্তু তাদের হাই গুলো কিন্তু একটা হাই অপরটা হাইয়ের থেকে নিচে, একটা হাই অপরটা হাই থেকে নিচে। এই ক্ষেত্রে ক্যান্ডেল স্টিকও কিন্তু খুব বড় ভূমিকা রাখে। যখন আমরা শর্ট টার্ম ট্রেডিং করি, শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল স্টিক গুলাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিরকম, ধরেন এই যে এর আগে এই পয়েন্ট একটা রেজিস্ট্যান্স ছিল, এই পয়েন্টে যখন একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স যখন ছিল, গ্যাপ আপ ওপেনিং যে রেড ক্যান্ডেল, এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যে মার্কেট রিভার্স করতেছে। পরের দিনও রেড ক্যান্ডেল, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে এটা মার্কেট রিভার্স করতেছে। বাট এইটার যে হাই আর এইটার হাই, এই দুইটা হাইয়ের মধ্যে আপ ডাউন দেখেই কিন্তু আমরা মোটামুটি ভাবে ধারণা করে নিতে পারি যে পরের দিন অবশ্যই মার্কেট ডাউন হবে। ঠিক এরকম দেখবেন যে অনেক সময় দেখা যায় যে একটা গ্রিন ক্যান্ডেল ভাই চলে। ভাই কিন্তু করে এই কথা আরেকবার একটু বলতেন ভাই, আচ্ছা, যে কথাটা আমারটা বলতেন যে রিভার্স যে করবে, মানে বুঝার ওইটা যদি একটু কাইন্ডলি বলতেন আবার। ধরেন ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে যে এই যে দেখেন এইখানে গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল, এই গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল যদি থাকে তাহলে আমরা ধরে নিই যে মার্কেট এখন কারেকশনে যাওয়ার সুযোগটা অনেক বেশি। কিন্তু পরের দিন দেখেন এই ক্যান্ডেলটা ধরেন আমরা বাদ দিই, যে এইটা গ্রিন ক্যান্ডেল ধরেন, ঠিক আছে, যে তাহলে তো আস্তে আস্তে এই যে এটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল হয় নাই, কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল, তাই না? তাহলে কি মার্কেট কি রিভার্স করতেছে? কারণ টানা একটা দুইটা তিনটা দিন গ্রিন দেওয়ার রেড দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং যেটা আগের দিনের যে হাই ছিল তার উপরে উঠছে। আচ্ছা, কিন্তু পরের দিনের যে গ্রিন ক্যান্ডেল, এইটা দেখেন এইটার হাই আর এইটার হাইয়ের মধ্যে কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করতেছি। পাশাপাশি থাকা দুইটা গ্রিন ক্যান্ডেল, যাদের মধ্যে এই যে উপরের হাই আর নিচের হাইয়ের মধ্যে কিন্তু আমরা পার্থক্য বুঝতেছি। তারপরের দিনেরও গ্রিন ক্যান্ডেলে আমরা একটা পার্থক্য দেখতেছি যে এইটার থেকে এইটার হাই নিচে, এটার থেকে এইটার হাই নিচে। তার মানে এইখানে মার্কেটে ছোটখাটো পরিসরের ডিস্ট্রিবিউশন চলতেছে, জি ছোটখাটো পোর্শনে ডিস্ট্রিবিউশন চলতেছে। এই সময়টাতে আমরা অবশ্যই এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। অনেকে এটাকে বলা হচ্ছে যে এখান থেকে হয়তো আবার নতুন করে অ্যাকুমুলেশন শুরু হবে, বায়ার সেলারের মধ্যে যুদ্ধ চলতেছে, সবসময় প্রাইস উপরের দিকে যাওয়ার মুভ করতেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যখনই দেখবো যে উপরের উইক যেগুলোকে আমরা বলি, যে উপরে যেগুলো হচ্ছে ইয়ের মতো থাকে, শ্যাডো থাকে, এই শ্যাডো গুলা যখন একটার পর একটা ছোট হতে থাকে, প্রাইস যদিও একটা সিমিলার মুভমেন্টের ভেতরে থাকে, কিন্তু শ্যাডো গুলা যদি একটা আরেকটার থেকে ছোট হইতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ এই সময়গুলোতে ভলিউম এত পরিমাণে লো লো থাকে, যেটা তার আগের যে মূলত সেল ভলিউম যেটা ছিল তার হাফেরও নিচে চলে আসে। তার মানে এখান থেকে ম্যাক্সিমাম সবাই সেল দা বের হয়ে গেছে। যারা আটকা পড়েছিল, যারা এখানে বাই করেছে, তারা এইদিকে আস্তে আস্তে সেল দিতেছে। তারপরে এখান থেকে যারা কিনবে তারা হচ্ছে পরবর্তী আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। সেই জন্য আমরা যখন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় চলে আসি, কারণ কালকে একটা শেয়ার কিনছি, আজকে বসে বসে আমি দেখতেছি যে আজকে তো কালকে আমি সেল দিব না কি করব, বাট ওই দিন আসার পরে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে দিনের শেষ ভাগে হইলেও যাতে আমি লক্ষ্য করি যে হাই কত ছিল আর আগের দিনের হাইয়ের তুলনায় আজকের শ্যাডোর অবস্থানটা উপরে না নিচে। যদি উপরেও থাকে, বডি যদি ছোট থাকে, ভলিউম যদি
মেইন সেল ক্যান্ডেলের দিকে, যে আমরা এই মেইন সেল ক্যান্ডেল থেকে যদি হাফেরও নিচে থাকে সেখানে আমাকে সেল দেওয়া উচিত। ঠিক একই রকম ভাবে এই জায়গাগুলোতে দেখেন নিচের দিকে শ্যাডো গুলা একটা আরেকটা এখান থেকে রাউন্ড দিচ্ছে, একটা আরেকটা এখান থেকে দেখেন একটা একটা নিচে অবস্থান করতেছে, নিচে অবস্থান, তার মানে এখানেও কারেকশন। এগুলো সবই কিন্তু আমাকে কি, এগুলো সবই হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল। এই যে এখানে একটা রিভার্স ক্যান্ডেলের মতো আসছে, রিভার্স ক্যান্ডেলের মতো আসছে, কিন্তু প্রত্যেকটাই নিউট্রাল ক্যান্ডেলের রূপ ধরে রাখছে। এই কারণে এই জায়গাগুলোতে আমাকে একটা বক্সের মতো ড্র করা লাগবে, মিনিমাম 20টা ক্যান্ডেল, মিনিমাম 20টা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল দেখেই কখনোই ডিসিশন নেওয়া যাবে না। মিনিমাম একটা ট্রেন্ড শুরু হইতে তার নিয়ারেস্ট 20টা ক্যান্ডেলের হাই যখন ক্লোজ করে উপরের দিকে যায় তখনই সেটাকে আমরা ধরে নিব যে যেহেতু 20টা ক্যান্ডেলের হাইকে সে ক্রস করছে, তার মানে সে একটা নতুন ট্রেন্ড শুরু করতে যাচ্ছে। আর সব সময় আমরা পাশাপাশি 5টা 6টা 7টা ক্যান্ডেল, যখন একটা শেয়ার একটা নির্দিষ্ট সাইড লাইনে থাকে বা নির্দিষ্ট একটা রেঞ্জের ভেতরে ঘোরাফেরা করে, তখন 4টা 5টা 6টা 7টা এরকম 7টা বক্স, যতক্ষণ সে ওই বক্সের ভেতর থেকে না ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের ডিসিশন নেব না। যদি আমরা নতুন করে বাই করার ডিসিশন করি যে এই লেভেলগুলোতে, ধরেন এই যে এই লেভেলগুলোতে আমি চিন্তা করতেছি আমি নতুন করে বাই করব, বাই ডিসিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক এই জায়গাগুলোতে এরকম করে একটা বক্স ড্র করব, যতক্ষণ পর্যন্ত না সে এইটাকে ভেঙে উপরের দিকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল ক্রিয়েট না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো শেয়ারে বাই করব না। কারণ কি, কারণ এই ঠিক এইরকম একটা সিচুয়েশন কিন্তু এই যে এইদিকে আমরা একটু আগেও দেখলাম, এই যে এখানেও কিন্তু এইখানেও কিন্তু একটা বক্সের মতো হয়েছে, এইখানেও কিন্তু আমরা কোনো বাই, যতক্ষণ না এই বক্সের উপরে কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে মার্কেট ডিমান্ড, কারণ মার্কেটের এখন যে অবস্থা, সেই অবস্থাতে প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে হিসাব করে নেওয়া লাগবে। সো এই ক্ষেত্রে আমরা মার্কেটের পরবর্তী ট্রেন্ড বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যদিও 100% সিদ্ধ না কোনো কিছুই, টেকনিক্যাল অ্যানালাইসিস সব সময় পরিবর্তনশীল, আমরা গান ফ্যান নামে একটা জিনিস আছে, গান ফ্যানের একটু হেল্প নিতে পারি। এটা আমাদেরকে ট্রেন্ড ওয়াইজ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝতে কিছুটা পরিমাণে হেল্প করবে, কিন্তু এটা স্বতঃসিদ্ধ না, মানে একদম অ্যাকুরেট কাজ করে বা সবসময় কাজ করে এরকম না। তারপরেও যেহেতু কখন কোনটা কোন শেয়ারে কাজে লেগে যায় সেটা আসলে বোঝাটা বা অনুমান করাটাও দুষ্কর। সো আমরা কি করব, প্রথমে একটা ট্রেন্ড অ্যাঙ্গেল নিব, ট্রেন্ড অ্যাঙ্গেল নিয়ে প্রথমে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বসানোর চেষ্টা করব, যে এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা ভাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেন? কোশ্চেনটা হচ্ছে এটা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেন? আমরা কোনো একটা ট্রেন্ডকে যদি খালি চোখে, মানে খালি চোখে বলতে ট্রেন্ড লাইন ছাড়া ম্যাথমেটিক্যালি যদি একটা দুই ভাগে ভাগ করতে চাই, যে একটা আপ ট্রেন্ড চলতেছে, এই আপ ট্রেন্ডটা কতটুকু পাওয়ারফুল, কতটুকু পাওয়ারফুল আমরা এখানে দেখতেছি যে এটা লাফায় লাফায় উপর দিকে উঠতেছে, বাট এটা কতটুকু পাওয়ারফুল সেটা মেজার করার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে নিউট্রাল পয়েন্ট হিসাবে ধরা হয়। যদি কোনো একটা ট্রেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে উপরে মুভ করে তাহলে আমরা তো বলবো যে এটা একটা স্ট্রং মুভে আছে, সেটা কারেকশন হোক বা আপ ট্রেন্ড হোক। যেমন ধরেন এই যে আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকাইছি, এটাকে জিরো ধরে, এই লাইনটাকে জিরো লাইন ধরে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই যে তার যে ডাউন ট্রেন্ড, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচ দিয়ে যাচ্ছে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকেও এর অ্যাঙ্গেলটা অনেক বেশি। এই যে আমরা যদি এটাকে ট্রেন্ড লাইন ধরে বা এটাকে যদি এই পয়েন্ট থেকে করি তাহলে 51 ডিগ্রি অ্যাঙ্গেল এসে নামতেছে। 51 ডিগ্রি সেটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডকে নির্দেশ করতেছে। সেই জন্য আমরা প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ধরবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ধরে এখান থেকে যদি আমরা একটু গান ফ্যানটাকে নিয়ে আসি, গান ফ্যানটাকে এনে ঠিক এই পয়েন্টে বসাইয়া ঠিক এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন, এই লাইন বরাবর আমরা গান ফ্যানের 1/1 লাইনটাকে বসাই দিব।
যখন আমরা এটাকে 1 বাই 1 লাইনে বসাচ্ছি তখন অটোমেটিকলি দেখবেন আপনার স্ক্রিনের উপরে বেশ কিছু ট্রেন্ড লাইন অটোমেটিকলি ড্র হয়ে গেছে, যেটা আপনাকে দেখাচ্ছে যে এই ট্রেন্ডটা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচের ট্রেন্ডটা যেটা বারবার 45 এই 1 বাই 1 লাইনকে হিট করতেছে ব্রেকআউট করার জন্য, সেইটা যদি কারেক্টিভ মুডে থাকে তাহলে সে এই যে 1 বাই 2 নিচের লাইন থেকে কাছাকাছি অবস্থান করবে, আর যখন সে ব্রেকআউট মুডে থাকবে তখন সে সবসময় উপরের লাইনের কাছাকাছি অবস্থানে থাকবে। এবং থাকার পরে যখন ব্রেকআউট দিল, এখান থেকে যখন বের হয়ে গেল, তখন তার নেক্সট গন্তব্যটা কোথায়? নেক্সট গন্তব্য হচ্ছে ঠিক 2 বাই 1, এই 2 বাই 1 এর কাছে গিয়ে সে আবার ব্যাক করবে, কারণ কোন রেজিস্ট্যান্স পয়েন্ট একবারে হুট করে ভেঙে বের হয়ে যাবে এরকম ঘটার চান্স, টেকনিক্যাল অ্যানালাইসিস মনে করে যে এরকম ঘটার চান্স 100টার মধ্যে বড়জোর 5টা 6টা হইতে পারে। অর্থাৎ 95% কেসে প্রথমে একটা ট্রেন প্রথমে তার রেজিস্ট্যান্সকে হিট করবে, পুলব্যাক করবে, শক্তি সঞ্চয় করবে, একটা হায়ার লো ক্রিয়েট করবে, দেন সে উপরের দিকে ব্রেকআউট করবে। যদি সেটা না করে তাহলে ওই ট্রেন্ড হয়তো বা যে কোনো সময় ফল মানে ভেঙে চলে আসতে পারে, ফল ডাউন করতে পারে। ঠিক একই রকম দেখেন, এটা প্রথম দিকে গেছে, উপরের দিকে গেছে, তারপরে উপরে যাওয়ার পরে এগুলো আস্তে আস্তে যখন আবার ব্রেকআউট করছে উপরের দিকে আবার গেছে, নিচের দিকে আসতেছে। এখন দেখেন এটা মাঝ বরাবর অবস্থান করতেছে, 50-50 অবস্থানে অবস্থান করতেছে। তাহলে এইটা যদি এই ট্রেন্ড লাইন এখান থেকে আমরা ওই যে বেসিক ট্রেন্ড লাইনের সূত্র অনুযায়ী এইটা একটা পয়েন্ট, এই যে এইটা একটা পয়েন্ট, এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি। ট্রেন্ড লাইন ড্র করলে আমরা দেখতে পাচ্ছি যদি এটা এইটাকে হিট করে উপরের দিকে কাছাকাছি যায় তাহলে কিন্তু প্রথমেই এই ট্রেন্ড লাইনকে টাচ করার পরে সে প্রথমে এটাকে ভাঙবে না, সে আবার নিচের দিকে আসবে এবং এই ট্রেন্ড লাইন বরাবর সাপোর্ট নিয়ে তারপর এটা ভাঙার চেষ্টা করবে। আর যদি সেদিকে যাইতেই না পারে তাহলে সে আস্তে আস্তে আবার এটার কাছে চলে আসবে। আমরা এই প্রত্যেকটা শেয়ার এখানে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো কোনোটাই আমি আগে দেখে রাখি নাই, প্রত্যেকটাই হচ্ছে ম্যানুয়াল। আমার যেটা মনে হচ্ছে যে এটা ধরি বা এটা কাজ করে কিনা সেটা আমি ধরতেছি। ঠিক একই রকম ভাবে এইটাকে এই স্ক্রিনের ভেতরে আমরা অনেক সময় যে চার্টটাকে টেনে টেনে হিসড়ে এরকম করে কয়েকশো বছরের ডাটাকে এক জায়গায় ইনপুট করার চেষ্টা করি, দরকার নাই। আপনার চার্টের ভেতরে 1 থেকে 1.5 বছরের ডাটা থাকলেই এনাফ। আর চার্টটাকে অতিরিক্ত টানলে পরে চার্ট, এই যে আমি যেটা বললাম যে গানফ্যান থিওরি থেকে চার্টটাকে বলা হয় যে চার্ট বাই ডিফল্ট যে পজিশনে আছে সেরকম থাকাটাই ভালো। অনেকে কি করে এই যে এই জায়গাতে আবার লক করে নেয় যাতে ওই পয়েন্টগুলো সরে না যায়। এটা আমাদের অত স্ট্রং হওয়ার দরকার নাই, আমরা বেশি টানবো না। মোটামুটি একটা স্ক্রিনের ভেতর যতটুকু থাকে মোটামুটি এটা 1 বছর বা 7-8 মাসের ডাটাই থাকে। ওই 7-8 মাসের ডাটার ভেতরে যে হাই পয়েন্ট আছে সেই হাই পয়েন্টটাকে ধরে আমরা সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। যেমন ধরেন এই শেয়ারটার ভিতরে আমরা দেখতেছি যে এইখানে একটা হাই পয়েন্ট আছে, এইখানটা একটু চাপাই নেই যাতে করে এই হাই পয়েন্টটা আমাদের সামনে চলে আসে, কারণ এটা দেখাই যাচ্ছে। সো এখানে নিলাম, নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রথমে খুঁজে বের করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে তারপরে এই যে গান ফ্যানটাকে ঠিক ওই পয়েন্টে বসাই দিলাম, বসে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যখন নিয়ে আসলাম তখন তার মানে এখন আপনি যে এই যে এইখানে চলে আসে ওখানে কি ঘটছে না ঘটছে সেটা দেখার দরকার নাই। এখানে যেটা দিচ্ছে এখানে এটা ব্রেকআউট করার পরে রেজিস্ট্যান্স পর্যন্ত যাইতেই পারতেছে না, তার আগেই সে এই যে লাইন তার এইটা যে রেজিস্ট্যান্স করে এটা যে সাপোর্ট লাইন বানাইছে এই লাইনের কাছাকাছি থাকতেছে এবং মাঝে মাঝে এই লাইন বরাবর সে থাকতেছে। তার মানে এই শেয়ারটার প্রবণতা হচ্ছে সে নিচের দিকে চলে আসবে। যখন সে নিচের দিকে চলে আসবে তাহলে এই যে পয়েন্ট থেকে সে আস্তে আস্তে কাছাকাছি গেছে, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখন এই দুইটা পয়েন্টকে আমি জোড়া দিয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করি। তাহলে নেক্সট পোর্শনটা কোথায় আসবে? ঠিক এই পয়েন্টে এসে থামবে। এই যে ছোটখাটো ভাবে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতেছি 2-3টা ইন্ডিকেটরকে জোড়া দিয়ে একটা কনক্লুশন জোড়া দিতেছে। তার মানে এখানে আসলে অত বড় সায়েন্সের আমাদের কোনো দরকার নাই, এখানে আমাদের হারমোনিক পট পাঠানোর দরকার নাই, ইলোটো এবার দরকার নাই, জারভাস বক্স বা আদার্স যে আরেকটা কি আছে এসএমসি নাকি বলে
এই ধরনের জিনিস আমাদের দরকার নাই। আমরা বেসিক যেটুকু আছে এইটুকু দিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের ভেতরে আছে। সো আমরা যদি বেসিকটাকে যদি স্ট্রং করতে পারি তাহলে এই ধরনের ছোটখাটো জিনিসগুলোকে আমরা ইজিলি রিকভার করতে পারবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা টুলস এর সাথে আমরা পরিচিত হয়ে আসছে, এটা হচ্ছে পাইভট টেবিল। এই যে পাইভট পয়েন্ট, পাইভট পয়েন্ট, এই যে পাইভট পয়েন্টে দেখেন আমরা যখন পাইভট পয়েন্টে ক্লিক করতেছি অটোমেটিকলি আমরা অনেকগুলো সাপোর্ট পাচ্ছি, অনেকগুলো রেজিস্ট্যান্স পাচ্ছি। পিছনের গুলো তো আমাদের দরকার নাই। সো আমরা এটা কি করবো, আমরা একটাকে ধরে আমরা চলে যাব পাইভটের সেটিংসে চলে যাব। এই যে এখানে আসলে পাইভটের সেটিংস আছে, সেটিংসে এইখানে দিয়ে দিব হচ্ছে আমরা ইনপুটে দিয়ে দিব হচ্ছে আমরা এক, এই দেখেন একটা চলে আসছে। ঠিক আছে, তার মানে এখন যে পয়েন্টে আমরা আছি, এই পয়েন্টের ভেতরে একটা পিভটের সামনে রেজিস্ট্যান্স কোন কোন পয়েন্টে আছে, এই যে এখানে অলরেডি মার্ক হয়ে বসে গেছে, এই পয়েন্টে হচ্ছে রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টে সাপোর্ট আছে। সাধারণত যদি আমরা এতগুলাকে না নিতে চাই তাহলে আমরা এখান থেকে কম নিতে পারি, যে আমার 1 2 3 হলেই চলবে। ওকে ফাইন, 1 2 3, তাহলে এখান থেকে উপরে থেকে 3টা, নিচের থেকে 3টা দেখাচ্ছে। আচ্ছা, এখন পাইভট টেবিলটাকে আমরা কিভাবে বুঝবো? উপরে রেগুলার রেজিস্ট্যান্স, নিচের দিকে গুলো হচ্ছে সাপোর্ট। আচ্ছা, সাপোর্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা দেখবো যে পি পয়েন্ট, এই যে মাঝখানে একটা লাইন আছে পি পয়েন্ট। সো পি পয়েন্টটাকে বোঝার জন্য চাইলে আমরা পি পয়েন্টের কালারও চেঞ্জ করে দিতে পারি। আমরা এটাকে কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, যেটা কালারটা একটু ভিন্ন। এই যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টের প্রাইস কি পি পয়েন্টের উপরে আছে না নিচে আছে? যদি উপরে থাকে তাহলে বর্তমানের জন্য এই পি পয়েন্টটাই হচ্ছে তার শর্ট টার্মের জন্য সাপোর্ট, আর এইটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। তাহলে এইটা যদি উপরেরটা যদি তার রেজিস্ট্যান্স আর পিভট যদি তার সাপোর্ট লাইন হয়, তাহলে আমরা এই বরাবর একটা বক্স ক্রিয়েট করব, এই বরাবর একটা বক্স ক্রিয়েট করব। এই বক্সের কাজ হচ্ছে আমরা দেখব যে এই যে এখানে যে প্রাইস গুলো আছে, এই প্রাইসটা কয়টা গ্রিন ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, নাকি আস্তে আস্তে যখন এখন এই যে শেয়ারটা দেখেন সব সময় পিভট টেবিলের আশেপাশেই ঘুরতেছে, পিভট লাইন, তার মানে এর টেন্ডেন্সি কোন দিকে, নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি। এই যে এটার সাথে এটাকে উপরের হাইটাকে জোড়া দিয়ে এটার সাথে জোড়া দিয়ে দেখতেছেন নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সিটা সব থেকে বেশি। আবার দেন একটা থেকে এটা নিচে, এটা থেকে এটা নিচে, আবার এটাও যে উঠছিল উপর দিকে উঠছিল, আবার এইটা আবার নিচে, এইটার থেকে এইটা নিচে। তাহলে এই বরাবর যদি আমরা যদি ট্রেন্ড গুলোকে জোড়া দিই, এই দিকেও আমরা একটা নিম্নমুখী ট্রেন্ড দেখতেছি। ঠিক এইভাবে ছোট 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 করে ট্রেন্ড গুলোকে দেখতে হবে। যারা এইভাবে সময় দিতে পারবে তারা হচ্ছে শর্ট টার্ম ট্রেড করবে, আর যারা সময় দিতে পারবে না তারা হচ্ছে লং টার্ম ট্রেড করবে। তবে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যারা হচ্ছে লং টার্ম ট্রেড করে তারা, যারা হচ্ছে শর্ট টার্ম ট্রেড যেমন ডে ট্রেড যারা করে, তাদের থেকে 45 গুণ বেশি পর্যন্ত অর্থ গেইন করতে পারে, লং টার্মে প্রফিট মার্জিনটা বেশি। বাট আমরা এখানে যারা আছে তারা লং টার্মের জন্য ধৈর্য কতটুকু রাখতে পারবো, এটা হচ্ছে মেইন কথা। সো এইভাবে আমরা পিভট টেবিল, এটা হলো পিভট টেবিলের একদম বেসিক। পিভট টেবিলের ভেতরে আরেকটা স্টাইল আছে, যদি এই যে এখানে ট্রেডিশনাল এর পরে আমরা চাইলে এখানে ডি মার্ক নামে একটা জিনিস আছে, ডি মার্ক। ঠিক আছে, ডি মার্ক নামে একটা জিনিস আছে। আপনি ডি মার্কে গেলে এখানের প্রশ্ন আরেকটু ছোট হয়ে আসবে। ঠিক আছে, ডি মার্কটা আসলে কিভাবে তৈরি হয়, ডি মার্কের একটা ক্যালকুলেশন ফর্মুলা আছে। ডি মার্ক ক্যালকুলেশন ফর্মুলাতে যদি আপনি এক্সেল এর ভেতরে কোনো একটা ক্যান্ডেলের ওপেন হাই লো যদি বসান, তাহলে সে আপনাকে পরবর্তী দিনের ক্যান্ডেল সম্পর্কে আইডিয়া দিতে পারে, এটাকে বলা হচ্ছে ডিমার্ক ক্যালকুলেশন। সো এই যে ডিমার্ক ক্যালকুলেশন আমরা বলছি, ডিমার্ক ক্যালকুলেশনের একটা এক্সেল ফাইল আপনাদেরকে আমি দিয়ে দেব।
যে এই আপনারা চাইলে একটা আইডিয়া করতে পারেন যে হ্যাঁ, যে এখানে যেহেতু ডিমার্কের সেই ফর্মুলা যেহেতু বসানো আছে, ওই ফর্মুলা অনুযায়ী যদি আপনারা সেখানে বসান, তাহলে দেখবেন যে পরবর্তী দিনের যে একটা ধারণা যে সামনের দিন কালকের দিনের মার্কেট কেমন হবে, এই শেয়ারের জন্য আপনারা সেখানে একটা আইডিয়া করতে পারবেন। সো এক্সেলটা দাঁড়ান একটু খুঁজে বের করি, দেখি এক্সেলটা কোথায় রাখছি। এই যে দেখেন, এখানে আমরা ডিমার্কের সেই এক্সেলটা দেখতে পারতেছি, যে এখানে দেখি যাচ্ছে যে আজকে দেখেন ওপেন ক্লোজ, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে ওই ক্যান্ডেলটার অবস্থানটা কেমন সেটার উপর বেস করে এটা করা হয়েছে। যেমন ধরেন আজকে যেটা ক্লোজ হয়েছে সেটা কি ওপেনের থেকে ক্লোজ ছোট না বড়? এখানে দেখতে পাচ্ছি যে ক্লোজ স্মলার দেন ওপেন, মানে আজকে তার মানে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে, এটা রেড ক্যান্ডেল হয়েছে। আবার হচ্ছে ক্লোজ গ্রেটার দেন ওপেন, তার মানে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এটা হচ্ছে কি ক্লোজ ইকুয়াল টু ওপেন, এটা নিউট্রাল ক্যান্ডেল হয়েছে। এই তো ক্যান্ডেল, আর তো ক্যান্ডেল নাই। এই তিন ধরনের ক্যান্ডেলই তো আমাদের মার্কেটে হয়। এই তিন ধরনের ক্যান্ডেলের ওখানে যদি আপনি বসান যে হ্যাঁ, আজকে যেহেতু ক্লোজ ওপেনের থেকে ছোট, ক্লোজ ওপেনের থেকে ছোট হয়েছে, তার মানে ক্যান্ডেলটা রেড আসছে। রেড আসলে তার হাই কত ছিল, তার লো কত। হাই বলতে আমরা বুঝেছি শ্যাডো, শ্যাডো সর্বোচ্চ কত পর্যন্ত উঠছিল। আমি শুরুতেই বলছিলাম যে শ্যাডোর হাইট ইজ ইম্পর্টেন্ট। আজকে সারা দিনে প্রাইস কত পর্যন্ত উঠছিল, সারা দিনে প্রাইস কত পর্যন্ত নামছিল, ক্লোজ হয়েছে কততে, এইটা যদি আমরা বসাই, বাকিটুক দেখেন এখানে ক্যালকুলেশন করা আছে। অ্যাজ পার ক্যালকুলেশন রুল অনুযায়ী এখানে বসে গেছে যে আগামী দিনের একটা সম্ভাব্য ক্যান্ডেল কেমন হতে পারে। সেখানে আমরা দেখতেছি যে আগামী দিনের সম্ভাব্য ক্যান্ডেলে সর্বোচ্চ হাই যেতে পারে 44 টাকা পর্যন্ত, লো নামতে পারে হচ্ছে 38 টাকা হচ্ছে পর্যন্ত, যদি একটা ক্যান্ডেলকে আমরা এইভাবে যদি আমরা হিসাব করি। সো এইটা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা স্টক নিয়ে দেখি। আপনারা এইভাবে একটা স্টক নিয়ে দেখবেন যে আসলে এটা কতটুকু অ্যাকুরেট ভাবে কাজ করে। যেমন আমরা এটাকে যদি সরাইয়া এই যে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, সো ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডে আমরা দেখলাম যে পিভট পয়েন্ট সাধারণত মাস ওয়াইজ কাজ করে। মান্থলি ডে চার্টে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে এটা হচ্ছে মান্থলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 27 তারিখ 28 মানে 31 তারিখ পর্যন্তই হবে আর কি। এই 31 তারিখ পর্যন্ত, কারণ এই যে 27 তারিখের পরে 28 তারিখ এই যে এখান থেকে শেষ হয়ে যাবে, এখান থেকে শেষ। এই পয়েন্ট হলো পিভট পয়েন্ট হলো 49, যত নিচে নামবে ওই অনুযায়ী সাপোর্ট করতে থাকবে। সো আমরা দেখতেছি যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে এটার সর্বোচ্চ প্রাইস উঠছিল 45 টাকা হচ্ছে 30 পয়সা, আর সর্বনিম্ন হয়েছে 44 টাকা। তাহলে হাই হয়েছে হচ্ছে 45 টাকা 30 পয়সা, লো হয়েছে 44 টাকা, আর এটা ক্লোজ হয়েছে 44.30।
তো দেখেন আমাদের এখানে সূত্র অনুযায়ী কি আসছে। সূত্র অনুযায়ী আসছে এটা 43 থেকে 42 টাকা, 43 টাকা 45 পয়সা থেকে 42 টাকা 43 পয়সার মধ্যে প্রাইসটা থাকবে। হ্যাঁ, এর থেকে কম বেশি হইতে পারে, বাট এই প্রাইসটার রেঞ্জের ভিতরে প্রাইস অবশ্যই থাকবে। সো আসেন আমরা দেখি যে প্রাইস অবশ্যই সেই প্রাইসের আশেপাশে ছিল কিনা। রেঞ্জ কত ছিল? 43, 4, 42, 45। তাহলে দেখি যে আমরা হাই ধরি, হাই ধরলে 45, 45, 46 পর্যন্ত উঠছিল। টার্গেট ছিল যে 43, 45 পর্যন্ত থাকবে এবং নিচে 44, নিচে হচ্ছে 44, নিচে সর্বোচ্চ 42.45 পর্যন্ত নামতে পারে, এর নিচে নামার সুযোগ নেই। তাহলে এইভাবে আমরা চাইলেই হচ্ছে পরের দিনের রেঞ্জটাকে মোটামুটি ভাবে আইডেন্টিফাই করতে পারবো এবং এর মিডল প্রাইস যদি আমরা রাখি তাহলে সেখান থেকে রাখা যায়। এটাকে বলা হচ্ছে ডিমার্ক রুল। এই ডিমার্ক রুলের উপর বেস করে এই হচ্ছে পিভট টেবিলের ডিমার্ক যেটা সেটা হচ্ছে হলো ডেভেলপ করা। সো সেখানে আমরা চাইলে এখানে দেখুন একটাই সাপোর্ট একটাই রেজিস্ট্যান্স ড্র করা আছে, একটাই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে। তার মানে কি এইটাই হচ্ছে ওই যে পিভট পয়েন্টের মাঝখানের পয়েন্ট এইটা এবং সারা মাসের মধ্যে সে সর্বোচ্চ এ পর্যন্ত যেতে পারবে এবং এই পর্যন্ত নামতে পারবে। দেখা গেল তাহলে এইটা যদি ডিমার্ক পয়েন্ট হয় তাহলে দেখা গেল যে মার্কেটটা ডিমার্ক পয়েন্টের যে রুলস আছে রুলস থেকে নিচে হচ্ছে নেমে গেছে, তাহলে সে এখন কারেক্টিভ মুডে থাকবে এবং তার গতিবেগ আরো নিচের দিকে নামবে, কারণ সে রুলস ব্রেক করে ফেলছে, এখন সে ধীরে ধীরে নামতে থাকবে। এইটাই তাহলে এই ডিমার্ক রুলস আমাদের আসলে ওইভাবে ক্যালকুলেশন করার দরকার হয় না যদি আমরা পিভট পয়েন্টে মাসের চার্টে দেখি। আমার যদি মনে হয় যে আমি তাহলে দিনের ভেতরে তাহলে একদিন বা এই ইয়ের ভেতরে তাহলে ডিমার্ক রুলটা কেমন হবে তাহলে দেখতে চাইলে সেই টাইম ফ্রেমটাকে আমাদেরকে ছোট করে নিয়ে আসবো। আমরা যখন 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে নিয়ে আসবো তখন সে আমাদেরকে এক সপ্তাহের যে আমাদের পিভট টেবিল সেই এক সপ্তাহের পিভট টেবিল আমাদেরকে সে শো করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আজকের যে ইগুলা ছিল যে কিভাবে আমরা একটা ট্রেন লাইন ড্র করবো। এটা আপনারা সবাই জানেন যে কোনো একটা পয়েন্টে 3 বার হিট করা লাগবে। পর আমরা জানি যে আমরা যদি কোনো একটা কারেক্টিভ লাইনকে যদি আমরা ট্রেন লাইন ড্র করি তাহলে কারেক্টিভ লাইনের উপরের দিকগুলোর পয়েন্টগুলোকে যোগ করতে হয়, কারণ যখন সেটাকে ব্রেকআউট করবে যাতে সেগুলো আমরা দেখতে পারি যে এই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট করছে। আর যখন একটা আপ ট্রেন্ড চলে, আপ ট্রেন্ড চলাকালীন সময় তার নিচের পয়েন্ট গুলোকে একটা একটা করে যোগ করতে হয় যাতে করে আমরা বুঝতে পারি যে যে সে যখন এটাকে ব্রেক করবে তখন যখন সে ব্রেক করবে তখন যেন আমরা বুঝতে পারছি সে ট্রেন্ডটাকে ব্রেক করে ফেলছে এবং কারেকশনে যাওয়া শুরু করছে। ওকে, কম বেশি একটা ট্রেন্ডের ভেতরে দুইটা ভাগ থাকে। আমরা শুরুতে যখন মার্কেট স্ট্রাকচার সম্পর্কে সময় বলছিলাম যে মার্কেটের ভেতরে 3টা থেকে 2টা ভাগ থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে কি মেইন ট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। তো প্রাইমারিটা হচ্ছে আমাদের মেইন ট্রেন্ড, তারপরে থাকে হচ্ছে সেকেন্ডারি, তারপরে থাকে হচ্ছে মাইনর। আচ্ছা, এই যে 3টা ট্রেন্ড, এই 3টা ট্রেন্ডকে আমরা চাইলে এই 2টা পোর্শনে দেখতে পারি। যেমন এইখান থেকে এটা আমরা দেখছি হচ্ছে মেইন ট্রেন্ড, এই যে আমরা মেইন ট্রেন্ড ধরে ভিতরে দেখেন এই এই প্রত্যেকটা ক্যান্ডেল একটা ট্রেন্ড, এটার সাথে এটা এটা ধরলাম, এই যে দিলাম, তার মানে এইখানে যে এখনটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হল্টের মতো হয়েছিল সাময়িকভাবে, এই হল্টের পরেই কারেকশনটা শুরু হয়েছে। আমি এইটাকে যোগ দিছি, এইটাকে যোগ দিছি, এই যে এগুলো হচ্ছে কারেকশন হয়ে নিচের দিকে চলে আসছে। তাহলে এটা আবার সেম ভাবে আমি এগুলোকে যখন যোগ করতেছি তাহলে একটা ট্রেন্ডের ভেতরে মিনিমাম 2টা মাইনর ট্রেন্ড আমরা পাবো, মিনিমাম 2টা মাইনর ট্রেন্ড আমরা পাবো। ঠিক আছে, মিনিমাম 2টা মাইনরটা, তার মানে একটা ট্রেন্ড আপনি যে ট্রেন্ডে ধরেন না কেন তার ভেতরে আরেকটা ট্রেন্ড আছে, যে ট্রেন্ডটা
আপনাকে শর্ট টার্ম ট্রেন্ড নিতে হেল্প করবে। তখন আপনি উইক চার্টে আছেন, তো উইক চার্টে যদি আপনি এরকম একটা ট্রেন্ড দেখেন, দেখবেন যে তার ভিতরে আরেকটা ছোট ছোট ট্রেন্ড আছে, যেটা হচ্ছে ডে ট্রেড করতে। আপনি যখন ডেতে আপনি মেইন ট্রেন্ড খুঁজতেছেন, তখন দেখবেন যে আওয়ারলি চার্টে আর ছোট ছোট ট্রেন্ড আছে যেগুলো এটাকে খুঁজতেছে। অবশ্যই যে কোনো ট্রেন্ডকে আপনি দুই ভাগে ভাগ করবেন, মানে দুইটা পোর্শন করবেন, যে এইটা যদি একটা ট্রেন্ড হয় তাহলে এর নিচে একটা ট্রেন্ড আছে, এর উপরে একটা ট্রেন্ড আছে। আমরা যখন চার্টের ভেতরে কোনো একটা প্রাথমিক ভাবে যখন একটা ডাক দেই, একটা ট্রেন্ড লাইন ড্র করি, এটা সব সময় সেকেন্ডারি ট্রেন্ড হয়, সব সময় সেকেন্ডারি ট্রেন্ড হয়। এর ভেতরে একটা ট্রেন্ড থাকে, এর বাইরে একটা ট্রেন্ড থাকে, মানে মেইন ট্রেন্ড থাকে। আপনি যে কোনো শেয়ার টপ লুজারে যাই। ওকে, আচ্ছা, এটাকে আমরা ডে চার্টে নিয়ে আসি। এই যে ডে চার্টে নিয়ে আসি, সবগুলাই কারেকশন। বাট এই যে কারেক্টিভ চলতেছে, এই কারেক্টিভের ভিতরে দেখেন আমি যদি এইটা থেকে এইটা এইগুলোকে জোড়া দেওয়া শুরু করি, প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে শ্যাডো গুলোকে এইটার সাথে এটা জোড়া দিচ্ছি, এটার সাথে জোড়া দিচ্ছি, তাহলে এখানে একটা ছোট ট্রেন্ড তৈরি হয়েছে। এই ট্রেন্ডটাকে যদি আমি ভাঙি, তাহলে দেখা যাবে যে এর ভেতরেও ছোট 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 ট্রেন্ড ছিল। সো এগুলোকে আপনারা এগুলো সবাই পড়ছেন, সবার মাথায় আছে। জাস্ট আমি একবার আপনাদেরকে মনে করে দিলাম যে ট্রেন্ড কিভাবে কাজ করে, ট্রেন্ড লাইনের ইম্পর্টেন্স কি। আমরা যখন অনেক বড় বড় জিনিস পড়ি, তখন আসলে কি হয়, ছোট যে বেসিক রুলস গুলো বা বেসিক গাইডলাইন গুলো সেগুলো আমরা ভুলে যাই। সো ওই গাইডলাইন গুলোকে আবার একটু রিশাফল করা, আবার একটু দেখা, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। কখনোই বেসিক থেকে সরা যাবে না। আপনি যত পড়াশোনায় করেন না কেন, বেসিক থেকে কখনোই সরা যাবে না। ঠিক আছে, আপনি যে সাবজেক্টের উপরেই দক্ষতা অর্জন করেন না কেন, আপনি যদি বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই দুইটাকে আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে মাস্টার্স, তারপরেও আপনি মাস্টার হয়ে গেছেন, তারপরেও আপনি কি বেসিক যে ফান্ডামেন্টাল রেশিও গুলা সেগুলো আপনাকে মাথায় রাখা লাগবে। তখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে গা ভাষায় দিলে আপনি বেসিক ফান্ডামেন্টাল মানবেন না, তাহলে আপনাকে লস বুক করতে হবে। ঠিক একই রকম ভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক বেশি বুঝান, কিন্তু আপনাকে এখানে বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান রাখা লাগবে। ঠিক একই রকম ভাবে আপনি যেহেতু আমাদের এখানে ইলোটোয়েভ বলেন, হারমোনিক প্যাটার্ন বলেন, ডারভাস বক্স বলেন, 4 বক্স থিওরি বলেন, যে থিওরিতেই আমরা মাস্টার হই না কেন, আমরা বেসিককে কখনোই ওভারলুক করতে পারবো। বেসিককে ওভারলুক করলে কি হবে, আমার ওয়েভ কাউন্টিং ভুল হয়ে যাবে। আমি যদি এই হারমোনিক প্যাটার্ন ড্র করি, সেখানে ফিবোনাচি রেশিওতে উল্টাপাল্টা হবে, যে সেটা অ্যাকচুয়াল মাথা কোনটা, অ্যাকচুয়াল পয়েন্ট কোনটা, এইটা না এইটা, ওই যে শ্যাডোর উপরের যে সরি ক্যান্ডেলের উপরে যে শ্যাডো গুলো আছে, ওই শ্যাডো গুলাও আমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসা লাগবে। যদিও মার্কেট খারাপ, আমরা চেষ্টা করব যতটুকু এইখানে স্টেবল ভাবে থাকা যায় ওইটুকু ভাবে আমরা স্টেবল ভাবে থাকার চেষ্টা করব। ঠিক আছে, আমি এই ইগুলা আপনাদেরকে হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দিব, আপনারা পিডিএফ গুলো পড়বেন। তাপস ভাই তো অনেক জায়গায় পড়াশোনা করছেন, তো আজকে কিছু নতুন কিছু কি শেখার সুযোগ হয়েছে? জি ভাই, শেখার সুযোগ হয়েছে। তো আমার দুটা কোশ্চেন ছিল ভাই। জি, একটা কোশ্চেন হচ্ছে যে আমরা টাইম ফ্রেম কোনটা ফলো করব, ডেইলি, আওয়ারলি, উইকলি? আচ্ছা, আপনার প্রাইমারি টাইম ফ্রেম হবে হচ্ছে ডেইলি। আপনি কোন ধরনের নেট ট্রেড করেন? পজিশন 3 মাস, 4 মাস, 6 মাস। তাহলে আপনার জন্য বেসিক এই হবে হচ্ছে ডেইলি। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে কোন স্টকটা মুভমেন্টে যাবে। আমি তো আসলে দেখা যায় শুক্রবার শনিবার দেখতে বসি আসলে সবগুলা স্টকই। এটা বোঝার বুদ্ধি কি, আচ্ছা, কোন আমরা সেক্টরটা মুভমেন্টে যাবে? আচ্ছা সবাই, আপনি শুক্রবার দিন প্রথমে 10টা স্টক সিলেক্ট করেন, আপনার মতো করে অ্যানালাইসিস করে 10টা স্টক আপনি হচ্ছে সিলেক্ট করবেন। 10টা স্টকের আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করেন, যেরকম আমরা চার্টে মার্ক করে রাখি, তাই তো? জি। আচ্ছা, তারপরে এই 10টা স্টক যখন পরের দিন যখন ট্রেড হওয়া শুরু করে, রোববার দিন যখন ট্রেড হওয়া শুরু করে, আপনি খেয়াল করবেন যে এই 10টা স্টকের মধ্যে কোনটা কোনটায় গ্রিন ক্যান্ডেল আসতেছে, কোনটা কোনটায় রেড ক্যান্ডেল আসতেছে। আচ্ছা, যেটায় যেটায় গ্রিন ক্যান্ডেল আসতেছে
সেটা তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট হতে কতটুক কাছে অথবা কতটুক দূরে। যদি নিয়ারেস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে দূরত্বটা অনেকটাই বেশি হয়, তাহলে সেই শেয়ারে আপনি এন্ট্রির জন্য ওই দিন প্ল্যান করতে পারেন। আর যদি দেখেন যে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে খুব কাছে চলে আসছে, তাহলে ওই শেয়ারে এন্ট্রি করা যাবে না। একদিনে একটা ক্যান্ডেল অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, তো ওটা আপনি যেদিন প্ল্যান করছেন, ধরেন আপনি এবি ব্যাংকে এন্ট্রি করার সামনে কাছে থেকে বলতেছি, ধরেন এবি ব্যাংকে আমাদের এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? আগে এটা সাপোর্ট ছিল, এটা রেজিস্ট্যান্স, তাই না? এখন আমি প্ল্যান করে এই দিন দেখলাম যে আমি এটাকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল দেখে আমি পরের দিন হচ্ছে কিন্তু পরের দিন রেড ক্যান্ডেল, এই দিন আমি এন্ট্রি নেব না, রেড ক্যান্ডেল আমি কোনো এন্ট্রি নেব না। যখন গ্রিন ক্যান্ডেল আসতেছে এবং গ্রিন ক্যান্ডেলের পরে তার ক্লোজিং প্রাইস মোটামুটি ভাবে আগের দিনের থেকে বেশি, গ্রিন ক্যান্ডেল প্লাস ক্লোজিং প্রাইস আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে উপরে, তখন আমি সেই শেয়ারটাকে এন্ট্রি নিব। বাট এই দেখেন, এই 2 দিন দেখার পরে এই যেখানে গ্রিন ক্যান্ডেল আসছে, আমি কিন্তু এই শেয়ারে এন্ট্রি নিব না, কারণ এটা তার রেজিস্ট্যান্স পয়েন্টের খুব কাছে, একটা দিন গেলে হিট করে ফেলবে, তাহলে এটা আমার সিলেকশন থেকে বাদ ফর শর্ট টার্ম ট্রেডিং, ঠিক আছে? কারণ আপনি যেটা বলতেছেন যে ভাই আমি তো 3 মাস 4 মাসের জন্য ট্রেড করতেছি, ঠিক আছে, এখন আমাদের বর্তমান মার্কেট 3-4 মাসের জন্য ট্রেড করার জন্য উপযুক্তই না। আচ্ছা, জি, এখানে যা চলতেছে সব হচ্ছে হজবড় লট চলতেছে। এই ট্রেন্ড গুলো বড় জোর 4-5 দিন 6 দিন 7 দিন টিকবে, তারপরে আবার কোলাপস করবে নতুন শেয়ারে। এখন মনে করেন যে আগে তো তাহলে এই জন্য ভাই কোশ্চেনটা মাথায় আসছে। ধরেন আমি যেটা চিন্তা করছি যে ওইভাবে তো হচ্ছে না, এখন তো এই মার্কেট 3-4 দিন বাড়লেই সবাই প্রফিটিং করে নেয়। এখন আমি ধরেন এই শনিবারে বা শুক্রবারে বসলাম যে এই সপ্তাহে কি হয়েছে, সামনের সপ্তাহে কোনগুলো মুভমেন্টে যাবে, এটা আমি বুঝবো কিভাবে? নাকি সবার আগে যেটা বললেন যে আপনি স্টক সিলেক্ট করবেন, আমি এই স্টকগুলোর ভিতরে লেনদেন করবো, ট্রানজাকশন করবো? আপনি হচ্ছে স্টক সিলেক্ট করবেন যে আমি এই স্টকগুলোর ভিতরেই লেনদেন করব, ঠিক আছে, লেনদেন তারপরে, কারণ আপনার মনে হয় না যে ওয়ার্কিং আওয়ারে হচ্ছে অ্যানালাইসিস করার সুযোগ থাকে? না না না, থাকে না, থাকে না, ঠিক আছে, তাহলে অত রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি এই সময়টা একটু খারাপ সময় যাচ্ছে, এই সময়টা তো টুকটাক যা পারেন করেন, ঠিক আছে, তারপর যখন সময় ভালো হয়ে যাবে তখন আপনি ওই যে 3-4 মাসের জন্য একটা প্ল্যান করে ফেলেন। বাট এখন 3-4 মাসের জন্য প্ল্যান করাটা, আপনি ধরে রাখছেন যে এই শেয়ারটা 10 টাকায় যাবে, 7 টাকায় আছে, 3 টাকায় তো হয়ে যাবে মনে হয়, 3 টাকায় হবে না, আসলে এটা হবে না, হবে না, জি জি, এটা হবে না, হবে না, এটা হচ্ছে এখনকার জন্য খারাপ। জি ফাহাদ ভাই কিছু বলবেন? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া মানে এই যে ইয়ের প্যাটার্ন, ঠিক আছে, ট্রেন লাইন, ঠিক আছে, সব তো এরা তো সব বানায় ভাই। এটা কি ইয়েতে আছে, এটার থেকে বাঁচার কি উপায় আছে? এটার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যদি তো সব বানায় ভাইয়া এরা। যেমন ধরেন সিটি ব্যাংক, আপনার কথাতে আসি, আমার মনে আছে, হ্যাঁ, সিটি ব্যাংক খুব ভালো শেয়ার, আমি যদি 6 মাস ধরে রাখি, আমি জানি এটা ডিভিডেন্ডের আগে একটা ভালো মুভমেন্টে যাবে, ঠিক আছে। যারা আমরা এই ধরনের প্যারা থেকে বাঁচতে চাই, ভালো ফান্ডামেন্টাল শেয়ার লোতে কিনে বসে থাকা, তাহলে কি ট্রেন্ড হইলো না হলো দেখার দরকার নেই, 6 মাস 1 বছর পরে কিছু না কিছু হবে। এখন আমরা তো মনে করেন যে লং টার্ম বা মিড টার্ম ইনভেস্টর না, বুঝছেন? হ্যাঁ, আমরা মনে করেন যে শর্ট টার্ম ইনভেস্টর যদি হয়ে থাকি বা ডে ট্রেডিং করতে চাই, বুঝছেন, এক্ষেত্রে এরা তো ক্যান্ডেলমেন্টে সব বানাইতেছে এরা। হ্যাঁ, এরাও মনে করেন যে এখন ইয়ে হয়ে গেছে যে পাবলিক এখন মনে করেন টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে, টেকনিক্যাল দেখে শেয়ারের ইয়ে এন্ট্রি নেয়, ঠিক আছে, স্টপ লস দেখে শেয়ার মেরে দেয়, বুঝছেন। এরাও মনে করেন যে ওই প্যাটার্ন ধরেই মনে করেন শেয়ারের ওপেনিং করায় ক্লোজিং করায়, সারাদিন ওই জায়গায় ট্রেড করতেছে, বুঝছেন। ওইভাবে করে লাল ক্যান্ডেল বানাইতেছে, ওইভাবে করে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। মানে আমি এটা জেনে আপনাকে বলতেছি, বুঝছেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তো এইখান থেকে আমাদের মানে ইয়েটা কি, মানে কিভাবে এখান থেকে আমরা বাঁচতে পারি? বাঁচার কোনো ওয়ে নাই, আপনাকে তাহলে ভাই কি ফলো করবো ভাই? মেইন প্লেয়ারের ফুটপ্রিন্ট ফলো করতে হবে।
হ্যাঁ, ঠিক আছে, উনি এখন মেইন আপনাকে আউট করে দিলেও, ঠিক আছে, মেইন প্লেয়ার একটা জায়গাতে শেয়ার এর প্রাইস নামতে দিবে না আপনাকে, সেটা বুঝতে হবে যে মেইন প্লেয়ার যিনি আছেন, ঠিক আছে, বা যারা আছেন তারা একটা জায়গা পর্যন্ত এভারেজ নেওয়া হবে। আর সব থেকে বড় হচ্ছে আপনাকে হিস্টোরিক্যাল প্রাইসে ব্যাক করা লাগবে। আমরা এখন যেটা দেখতেছি কোভিড এর সময় যে শেয়ার গুলা যে প্রাইসে ছিল, মার্কেট তারা আবার ওই জায়গাতে নিয়ে আসবে। ফর এক্সাম্পল ভাইয়া, আপনি যদি অগ্নিকেই বলেন, ঠিক আছে, অগ্নি একটা শেয়ারকে ধরেন, এই শেয়ারটা কি করলো ভাই? আপনি জাস্ট দেখেন একটু চারটা অগ্নির কি অবস্থা হয়েছে, ঠিক আছে, কোথায় নামানোর কথা ছিল না, বাট কোথায় সে নেমে আসছে। হ্যাঁ, এর ভলিউমও ড্রাই না, ভলিউমও আছে, সবই আছে, শেয়ারটাকে মেরে 33টাতে মেরে শেয়ারটা কই নামায় দিল। এটা তো 15 টাকা 16 টাকা শেয়ার হয়ে যাবে। হয়ে যাবে। হুম, আর কয়দিন যাইতে দেন, ঠিক আছে, এটা 15-16 টাকা শেয়ার হয়ে যাবে। মানে ইয়েও মানে ভলিউমও হইতেছে, সবই হইতেছে, মানে যেগুলো আমরা টুকটাক কি বেসিক যেটা শিখছি, তাই না? হুম এখন মনে করেন ভলিউমও দেখতেছি হইতেছে, সবই হইতেছে, এখন তারপরেও মনে করেন যে শেয়ারকে মাইরে দিয়ে এখানে নামে দিয়ে নিয়ে আসছে। একই জায়গায় এখন অ্যাকুমুলেশন চলছে, না অ্যাকুমুলেশন এখান থেকে কি মানে এভারেজও করতে ভয় পাই, ঠিক আছে, হুম 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 আর উপরেও গেলে গিয়ে আবার মানে পস্তাইতে হয়, ঠিক আছে, কারণ যাদের এন্ট্রি মনে করেন 30+-এ, ঠিক আছে, হুম। তাদের কি করণীয় এখন? আচ্ছা, ওই যে বললাম নতুন করে এতে টাকা নষ্ট করা যাবে না। ভাই, তাহলে এইটাতে এবারে তাহলে তো ভাই এই এইটাতে আমার কথা হচ্ছে যে মানে টাকা তো আর মনে করেন যে আর মানে মাটিতে খুঁড়ে খুঁড়ে আনতে পারবো না ভাই, হুম ঠিক হুম আছে, যে তাহলে এইটা এখানে এইভাবে পড়ে থাক, ঠিক আছে, বা নতুন করে আবার টাকা নিয়ে এসে অন্য শেয়ারে দিব, ঠিক আছে, অথবা এইটাকে মেরে দিয়ে স্টপ লস এইখান থেকে যে মেরে দিয়ে আবার নতুন শেয়ারে দিব, মানে হজবল অবস্থা গো ভাই। না না, এইখান থেকে আপনি যদি লস বুক করেন, ঠিক হ্যাঁ, আছে, লস বুক করে অন্য শেয়ারে যাবেন, অন্য শেয়ারের গ্যারান্টি কত যে আপনাকে গ্যারান্টি কোথায় এক্স্যাক্টলি? প্রফিট দেবে? তাহলে 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 কি করবো, ব্যবসা করবো না তাহলে? মানে বের হয়ে যাবো মার্কেট থেকে, মানে কোন নাথিং ইজ ওয়ার্কিং ব্রো। মানে কষ্ট থেকে বলতেছি কথাগুলি, বুঝছেন ভাই? আপনার কথাগুলো আসলেই যুক্তি যুক্তিসঙ্গত, সেজন্য আমাদের আসলে বলার কিছু নাই এখানে, আসলে চুপ করে বসে থাকা ছাড়া, মানে আমি আপনার কথা শোনা ছাড়া, ঠিক আছে, কারণ এগুলো আমরা সবাই ভুক্তভোগী ভাই, বুঝছেন, হ্যাঁ ভাই, যে যত বড় এক্সপার্টই হোক এই মার্কেটে লস করে না যদি কেউ বলে, সে পুরো মিথ্যা হ্যাঁ, কথা বলে। না আবার মনে করেন যে এই এখন মনে করেন জেড গুলি মনে করেন ধুমায় বাড়তেছে, আরে ভাই 50-60% করে বাড়ায় নিচ্ছে, হুম। ঠিক আছে, আমি জেডে ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না, মানে এই কুতুর কুতুর করতে করতে শেয়ার উঠে যেতেছে, আবার আপনি যখন ঢুকান করছেন তখন আবার নামা শুরু করে দিচ্ছেন। নামা শুরু হয়ে যাবে ভাই, মানে হোয়াট ইজ দিস ভাই? যে না, বাজার যেই পরিস্থিতিতে আছে, কি আপনি সাহস করবেন এখন জেডে এন্ট্রি নিতে? না, ইম্পসিবল। বুঝছেন না, কিন্তু জেড কম থেকে 50-60% রিটার্ন জেনারেট করে দিচ্ছে। বুঝছি না ভাই, মানে কষ্টের কথা আর কি মধ্যে বেরোইতেছে আর কি। আমরা একটা দুষ্ট চক্রে পড়ে গেছি আর কি। মানে এখন মানে টেকনিক্যাল মানবো, ঠিক আছে, নাকি মামু খোঁজা শুরু করব, মানে কিছুই আসলে মাথা ধরে না। মামু খুঁজাও তো আপনার, আপনি মামুরে ট্রাস্ট করবেন কিভাবে? এক্স্যাক্টলি, মামুরে ট্রাস্ট করবো কেমনে? তো এখন একটাই উপায়, মানে যে ঠ্যাক দিয়ে বসতে হবে যে তুই মামু উল্টা পাল্টা করলে তারা কিন্তু পাট দিয়ে দিবে। বুঝছেন, বা সমন্বয় একদিন নিয়ে যে বসতে হইব, যে সমন্বয়ক তোমরা চলো, যে চলো যে ইয়ে রে যে ধরি, মামু করে যে ধরি, হাত না ধরে সার্জিস আছে ধরে নিয়ে যায়, ঠিক আছে, and দেশ তোমার যে এরাই চালাইতেছে। দেশ কি আসলে যারা চালাইতেছে? কাইন্ড অফ তো তাই, স্পেশালি 2%, আমি যাদের নাম নিলাম, ঠিক আছে,
they are quite powerful right at this moment. জানি না কতদিন থাকবে, বাট রাইট এট দিস মোমেন্ট দে আর ভেরি 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 পাওয়ারফুল। মানে রাইট এট বাঙালি তো আর কি মানে লং টার্মে তো আবার কিছু মনে রাখে না, বাঙালি হচ্ছে শর্ট টাইমে যা পায় তাই খায়, বুঝছেন না? তো শর্ট টাইমে এখন রাইট এট দিস মোমেন্ট এটা পাইছে, এটা খাইতেছে পাবলিক আর কি। হ্যাঁ, পাবলিক তো মনে করেন কয়েকদিন মানে প্রিভিয়াস হিস্ট্রি আবার ভুলে যায় সহজেই। তো এইতে কতদিন মানে এটা লাস্ট করবে এটা আর কি জানি না, বাট এটা এই মুহূর্তে আর কি এটা খাচ্ছে, এটা হচ্ছে। মানে অ্যাপয়েন্টমেন্ট মানে তাদের এখন মনে করেন যে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বুঝতে পারছেন? তাদের সাথে কথা বলতে হলে, দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে ইয়ে করতে হয়। তাদের আজকে এখানে মিটিং, কালকে ওখানে মিটিং, মানে দে আর সো বিজি মানে এই মুহূর্তে। দেখি আগে কত কি জানি থাকে, ধৈর্য ধরা ছাড়া আসলে কোনো উপায় নাই। এদিক থেকে মনে করেন যে মানে গেম কিন্তু টুকটাক সব দিক দিয়ে হইতেছে, বুঝছেন? এইটা কিন্তু স্টপ নাই। একটা নির্দিষ্ট গ্রুপ ঠিকই প্রফিট করে নিচ্ছে, ঠিকই প্রফিট করতেছে ভাইয়া। সাপোজ আপনি ধরেন এই জেড গ্রুপেই ধরেন, বা ওদিক থেকে আপনি যদি রিলায়েন্স ফিনান্স যেগুলি মিউচুয়াল ফান্ড গুলো আছে, ঠিক আছে, আপনি দেখেন কই থেকে শেয়ার কোথায় নিয়ে গেছে, ঠিক আছে? আর মানে মুখের কথা তো আর মনে করেন সব ভয় লাগে, ঠিক আছে? ভাই আজকে তো বোধহয় ক্লাস শেষ না? আজকে আমাদের ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাসে একটা ট্রেডিং সিস্টেম সম্পর্কে পড়বো আর কি। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আমি একটু বেরোলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, জি আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, তাহলে আমরা বেরোই। ফাদ ভাই তাহলে বেরোই। হ্যাঁ বেরোবেন জি। ঠিক আছে। আর পিসি সিরিয়াসলি আমি কিন্তু যেটা বললাম ওটা সিরিয়াসলি আই মিন ইট ভাইয়া। এখন তো সমস্যা করলো না, দেখি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বুঝছেন ভাইয়া? হ্যাঁ। আর আপনি সব ঠিক আছে তো আপনার? এমনি সব ঠিকঠাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাঝখানে ইয়েতে আমি নকটুক দিতে চাইছিলাম, পরে জানলাম যে হয়তো মেবি আপনি কোনো কিছুতে বেশি আসেন না কিনা জানি না, তো এই জন্য আর দেখতেই নেই। যদি আপনি অ্যাভেলেবেল না থাকলে তো আর অনেকদিন তো ইয়েতে ছিলেন না। একটু নাও ইজ এভরিথিং ফাইন? হ্যাঁ, সবকিছু মোটামুটি এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ জি। মিহির ভাইদের কি অবস্থা, ভালো আছেন? আপনি কেউ আসলেন না যে? বুঝলাম না তো, সবাই আসলে মার্কেট নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড, বুঝছেন? প্লিজ সবাই খুব ফ্রাস্ট্রেটেড যে আসলে কি হচ্ছে না হচ্ছে। মাঝে মাঝে মন চায় মিহির ভাইকে পার্সোনালি নক দেই, কি নাকি মনে করবে, এই জন্য দেই না। না দিয়েন, সমস্যা নেই, মিহির ভাই এমনি খুব ফ্রেন্ডলি আর কি। ঠিক আছে, দোয়া রাখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।